হ্যালো। আজকে আমাদের পড়ার বিষয় যেটা ক্লাস 10। এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছ, লেসন 5 আওয়ার রানওয়ে কাইট। তো এটা একটা এটা একটা ছোট গল্প, শর্ট স্টোরি। এবার প্রথমে একটু দেখে নিই যে ছোট গল্প কাকে বলে। ছোট গল্প বলতে বা শর্ট স্টোরি বলতে যেটা বোঝায়, এটা একটা লিটারেচারের একটা ফর্ম। বিভিন্ন ধরনের আমরা যখন পড়ি তখন বিভিন্ন ধরনের জিনিসপত্র পড়ি, যেমন নভেল পড়ি, পোয়েট্রি পড়ি, গল্প পড়ি। গল্পের মধ্যে একটা ভাগ ছোট গল্প হয়, এর থেকেও ছোট যে গল্প হয় সেগুলোকে অনুগল্প আমরা বলি। তো ছোট গল্পর একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে সেটার শুরুটা অনেকটা অ্যাব্রাপ্ট হয়, অর্থাৎ হঠাৎ করে শুরু হয়। এবং এটা সাহিত্য সাধারণত আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে সাহিত্য আমাদের জীবনকে রিফ্লেক্ট করে, জীবনের কথা বলে। এবার সেক্ষেত্রে যখন আমরা একটা উপন্যাস বা নভেল পড়ি, সেখানে একটা শুরু এবং একটা শেষ, এটার মাঝখানে অনেক ঘটনা, অনেক প্রবাহ এবং একটা দীর্ঘ জার্নি থাকে। কিন্তু ছোট গল্পের ক্ষেত্রে কিন্তু এই শুরুটা হঠাৎ হয়, শেষটাও মোটামুটি হঠাৎ হতেই পারে, অথবা কোনো একটা কনক্লুশন দিয়ে হতে পারে। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে একটা জীবনের গোটাটা কখনোই একটা ছোট গল্প ধরবে না, জীবনের একটা খণ্ডচিত্র সবসময় ছোট গল্প ধরবে বা শর্ট স্টোরি ধরবে। তো এই ধরনের একটা গল্প আমরা আওয়ার রানওয়ে কাইট আমাদের পাঠ্যের মধ্যে আছে। তোমাদের সেকেন্ড সামেটিভেও এটা করতে হবে। তো সেটাই আজকে আমরা দেখব। শুরু করা যাক। প্রথমে যেটা সেটা হচ্ছে যে আওয়ার রানওয়ে কাইট। এখানে রানওয়ে যেটা লেখা আছে, রানওয়ে, এই যে রানওয়ে, রানওয়ে কথাটার মানে হচ্ছে পালিয়ে যাওয়া বা এসকেপ, যেটাকে আমরা বলি। এবার একটা ঘুড়ি নিজে নিজে তো পালিয়ে যেতে পারে না, এটা তো লিভিং অবজেক্ট নয়। তো সেই জন্য এখানে রানওয়ে কাইট যখন আমরা বলবো, আমরা এটার ভালো একটা যদি বাংলা করতে চাই, আমার মতো করে যদি করতে চাই, তাহলে বলবো আমাদের ভোকাটটা হয়ে যাওয়া ঘুড়িটা। তো আমাদের ভোকাটটা হয়ে যাওয়া ঘুড়িটা, ঘুড়ি যখন কেটে উড়ে যায় সুতো থেকে, তখন সেটাকে আমরা ভোকাটটা বলি। তো ভোকাটটা হয়ে যাওয়া ঘুড়িটা, এটা নিয়ে আমাদের যে গল্প সেটা আমরা পড়ব। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে যখন আমরা গল্পটা পড়ব, আমরা কিন্তু ঘুড়ি নিয়ে কোনো গল্প পড়ছি না। আমরা কোনটা নিয়ে পড়ছি? আমরা কিন্তু সম্পর্ক নিয়ে পড়ছি। এবং এখানে যে গল্পটা আমরা দেখছি, এই গল্পটা কিন্তু সম্পূর্ণটাই ভ্যালু অফ রিলেশনশিপ, এটার উপরে বেস করেই কিন্তু গল্পটা লেখা আছে। যিনি লিখেছেন তিনিও সেটাকে মাথায় রেখে লিখেছেন। আমাদের চারপাশে অনেকজন থাকি, আমরা আমরা আত্মীয় স্বজন থাকি, আমরা বন্ধুবান্ধব থাকি, আমরা বিভিন্ন জন থাকি, এবং আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কগুলো কি করে? আমাদেরকে একটা সুন্দর জায়গার মধ্যে, আবরণের মধ্যে, একটা শিল্ড হিসাবে আমাদেরকে কাভার করে রাখে। এবং এর মধ্যে আমরা কি করি? আমরা আমাদের সম্পর্কের মধ্যে দুঃখ, আনন্দ, ভালো লাগা, ভালোবাসা, প্রত্যাশা, নিরাশা, ব্যর্থতা, যা কিছু বলবো, সব কিছুকে আমরা কি করতে পারি? এখানে এক্সপ্লেন করতে পারি। এবং এই সম্পর্কগুলো আছে বলেই আমাদের জীবনটা কিন্তু অত্যন্ত মধুর হয়। তো সেই জায়গা থেকেই আমরা কিন্তু, সেই অ্যাঙ্গেল থেকে আমরা কিন্তু এই পড়াটা দেখব এবং গল্পটা দেখব। পড়া এখনই বলছি না, পড়াটা আমরা পরে ঢুকবো, আগে গল্পটা দেখব। তো শুরু করা যাক। আশা করি তোমরা বইটা খুলেছো, আমি যেমন যেমন পড়ে যাব, তোমরাও কিন্তু সেরকমভাবে মেলাতে থাকবে এবং দেখতে থাকবে। Of course, there was nobody for us to play with on the big half moon. We just had to make the most of each other, and we did. অর্থাৎ শুরুটা দেখো হঠাৎ করে হচ্ছে, যেমন বলেছিলাম ছোট গল্পের একটা শুরু থাকে, হঠাৎ একটা শুরু হয়ে যায়, সেরকমভাবে এখানেও কিন্তু ওভাবেই হচ্ছে। অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ, আমাদের সাথে খেলার জন্য কেউ ছিল না। অন দ্য বিগ হাফ মুন, বিগ হাফ মুনে খেলার জন্য কেউ আমাদের সাথে ছিল না। বিগ হাফ মুন কি, সেটা আমরা আস্তে আস্তে দেখব। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার
অ্যান্ড উই ডিড, এবং যা করতে হতো আমাদেরকে নিজে নিজেই করতে হতো এবং আমরা সেটা করতাম। যা করতে হতো নিজে নিজেই করতে হতো বলতে এখানে মেনলি খেলার কথা বোঝায়। খেলার কথা যখন আসছে তখন নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে সরি, এটা কোনো বাচ্চা তার কথা, নিজের কথা বলছে। সেকেন্ড প্যারাগ্রাফ, উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বিগ হাফ মুন আইল্যান্ডে থাকি। তাহলে এতক্ষণ আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ওরা যেখানে থাকে সেটা একটা দ্বীপ, এবং সেই দ্বীপটার নাম হচ্ছে বিগ হাফ মুন আইল্যান্ড। তো উই এখানে দেখো সিঙ্গেল কোটের মধ্যে দেওয়া আছে, উইটার উপরে এমফাসাইজ করা হচ্ছে। উই বলতে কি বোঝানো হচ্ছে, উই আর, আমরা হলাম ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, আমি, বাবা, ক্লড, এই তিনজন, এবং তার সাথে কে আছে, আন্ট, এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডগ। আরও তিনজনের কথা বলছে, আন্ট এস্থারের কথা বলছে, মিমি অ্যান্ড ডিকের কথা বলছে। ইট ইউজ টু বি only father and Claude and I, এবং এখানে এর আগে যেটা হতো সেটা ইউজ টু বি। ইউজ টু কথাটা আমরা পরে এক্সপ্লেন করব ইউজ টু নিয়ে। ইউজ টু বলতে পুরোনো সময়ে কোনো একটা জিনিস একটানা চলে আসছে সেটা বোঝাতে আমরা ব্যবহার করি। তো ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, এবং সাধারণত আমরা কিভাবে থাকতাম, একটা সময় আমি, বাবা এবং ক্লড, এই তিনজনই এখানে থাকতাম। It is all on account of the kite that there are more of us. এবং আমরা যে এই তিনজনের বাইরে আরও যে যারা রয়েছে, অর্থাৎ এখানে আগে যেটা বললো, আন্ট এস্থারের কথা বললো, মিমির কথা বললো, ডিকের কথা বললো, এরা যে এসেছে, এরা যে ওদের সাথে থাকছে, তার কারণটা কি, বিকজ অফ দ্যাট কাইট, অর্থাৎ একটা ঘুড়ির কারণে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, এবং এটাই আমি তোমাদেরকে আজকে বলতে যাচ্ছি, বা সেই ঘটনাটাই তোমাদের কাছে আমি তুলে ধরতে চাইছি। তো তাহলে এখানে ছোট গল্প যেরকমভাবে শুরু হয়, শর্ট স্টোরি যেভাবে শুরু হয়, সেরকমভাবেই এখানে শুরু হয়েছে, আমরা দেখতেই পাচ্ছি। এবং হঠাৎ করে সেটা শুরু হয়েছে, হঠাৎ করে কতগুলো জিনিস তোমার সামনে তুলে ধরা হচ্ছে, এবং তুমি কিন্তু সাথে সাথে রিলেট করতে পারছো না। একটু একটু করে পড়ে দুটো প্যারাগ্রাফ অব্দি তোমাকে আসতে হয়েছে কোথায় থাকে সেটার নাম জানতে, তার সাথে কে কে থাকে তার নাম সেগুলো বুঝতে, মানুষটা কিরকম ছোট না বড় সেগুলো বুঝতে, এগুলো বুঝতে কিন্তু আমাদের দুটো অন্তত প্যারাগ্রাফ আসতে হয়েছে। তো ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। ওদের বাবা কি কাজ করেন, ওদের বাবা লাইট হাউসের একজন কিপার। লাইট হাউস মানে, লাইট হাউস হচ্ছে পুরোনো দিনে, যখন অনেক পুরোনো সময়তে, গল্পটা যদি তোমরা দেখো যে যিনি লেখিকা, তার জন্ম হচ্ছে 1874 সাল এবং মৃত্যু হচ্ছে 1942 সাল। তো যথেষ্ট পুরনো সময় গল্প আমরা আজকে পড়ছি। এবার একটা যখন এই যে পুরনো সময়, এই যে সময়ে যখন চলতো, সেই সময়তে সমুদ্র যাত্রা একটা ব্যাপার ছিল। আজকের দিনে যেমন অনেক উন্নত সামগ্রী এসেছে, জিনিসপত্র এসছে, স্যাটেলাইট এসছে, জিপিএস এসছে, সিগন্যালিং ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, যার ফলে কি হয়, জাহাজ, ম্যাপ অনেক ভালো তৈরি হয়েছে, যার জন্য জাহাজ কিন্তু এখন খুব সুন্দরভাবে সমুদ্রের বুক দিয়ে চলে যেতে পারে, এরোপ্লেনও আকাশের বুক দিয়ে আরামসে উড়ে যেতে পারে এই সিগন্যালিং ব্যবস্থার মাধ্যমে। কিন্তু পুরোনো সময়ে সেটা ছিল না। পুরোনো সময়ে কি হতো, আকাশে তারা দেখে, কম্পাস দিয়ে, ম্যাপ রিডিং করে, অঙ্ক কষে, নানা রকমভাবে সেখানে কি করা হতো, একটা জাহাজকে এক জায়গা থেকে আরেক জায়গায় সমুদ্রের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হতো। এবার জাহাজ যখন সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন সে হয়তো কখনো পাড়ের কাছে চলে আসতে পারে, জাহাজের জন্য অনেকটা গভীর জল দরকার হয়, অতটা গভীর জল যদি কাছাকাছি না থাকে, তো সেরকম ক্ষেত্রে কি করা হতো, যদি কোনো হারবার বা বন্দর বা যেখানে জাহাজ দাঁড়িয়ে থাকতে পারবে, নৌকা দাঁড়িয়ে থাকতে পারবে, বাণিজ্যিক কেন্দ্র যেটা হবে, সেরকম জায়গাগুলোতে যদি মানুষজন যেতে চাইতো, তাহলে সেই জায়গাগুলোতে কি করা হতো, একটা করে লাইট হাউস তৈরি করা হতো। লাইট হাউস বলতে সেই সময়তে যেটা হতো সেটা হচ্ছে একটা সর্ট অফ একটা টাওয়ারের মতো ব্যাপার, যেটা দেখা যেত যে সমুদ্রের ধারে একটা জায়গার মধ্যে এটা হয়তো আছে, এবং এই টাওয়ারটার মধ্যে কি থাকতো, এরকম ধরো ওঠার জায়গা, এই পাশে একটা দরজা, এদিক দিয়ে দিয়ে মাথাতে ওঠা যাবে, এরকম জায়গাতে ধরো একটা খোলা বারান্দা মতো রইল, আড়াল দেয়, এবং সেখানে
এই জায়গাতে একটা বিশাল বড় আয়না বা রিফ্লেক্টর কিছু লাগানো হতো, যাতে প্রতিফলিত হতে পারে, আলো প্রতিফলিত হতে পারে। সরি, আমার ফোন এসে গেছিল। তো সেই জায়গাতে যাতে আলো প্রতিফলিত হতে পারে, এবং এখানে এর সামনে একটা আলো জ্বলানো থাকতো। এবার এই আলোটা কি হতো, এই আলোটা যখন জ্বলতো, জোরালো একটা আলো, সেই আলোটা এই রিফ্লেক্টরে রিফ্লেক্ট করে কি করতো, অনেক দূর পর্যন্ত এই আলোটাকে ছড়িয়ে দিত। এবং এই রিফ্লেক্টরটাকে কি করা হতো, মুভ করা হতো, ঘোরানো হতো, মানে এর মধ্যে এইভাবে ঘুরবে। তাহলে আলোর চারপাশেও যখন ঘুরতো, সেরকম সময়তে কি হতো, এই রিফ্লেক্টরটা থেকে আলো বেরোতো, এবং দূরে সমুদ্র যেখানে আছে সেখানে যে জাহাজ যারা যাচ্ছে, যে জাহাজগুলো সেখানে যাচ্ছে, সেই জাহাজগুলো কি করতো, দূর থেকে দেখে বুঝতে পারতো যে তারা পাড়ের কাছে চলে আসছে কিনা, কম গভীর জলের কাছে আসছে কিনা, অথবা তারা যদি কোনো ডাঙা চাইতো, তারা যদি কোনো পোতাশ্রয় বা হারবার চাইতো, তাহলে তার কাছে তারা আসছে কিনা, বা তারা যে জায়গাটা যেতে চাইছে সেই জায়গাটা তারা পৌঁছতে পারছে কিনা। এবং এই লাইট হাউস যেখানে যেখানে থাকতো, তার আশেপাশে কি থাকতো, একটা করে বন্দর থাকতো। সেই বন্দরে গিয়ে জাহাজগুলো ভিড়তো, তারা মাল ওঠানামা করতো, জিনিসপত্র বেচা কেনা চলতো, এবং তারপর আবার সেখান থেকে কি হতো, জাহাজটা বেরিয়ে যেত। তো যাই হোক, এটা লাইট হাউস গেল। এবার এই এরকম একটা লাইট হাউসে ওর বাবা, তবে একটা জিনিস বলি, বর্তমান দিনে এরকম লাইট হাউস কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে, এখন বললাম সিগন্যালিং সিস্টেম অনেক উন্নত হয়ে গেছে, যার জন্য দূর থেকে আর আলো দেখিয়ে মানুষকে বোঝাতে হয় না যে তুমি কত দূরে আছো, তোমার জলের গভীরতা কত, ইত্যাদি ইত্যাদি। তো লাইট হাউস মোটামুটিভাবে এখনকার দিনে উঠে গেছে। ক্লড ইজ 12, সরি, আই এম 11 years old, আমার 11 বছর বয়স। ক্লড ইজ 12, আমার ক্লডের বয়স 12 বছর। ইন উইন্টার, শীতকালে, when the harbor is frozen over, যখন হারবার জমাট বেঁধে যেত, we all move over to the mainland, আমরা সবাই কি করতাম, মেইনল্যান্ডের দিকে যাত্রা করতাম। As soon as spring comes back, we sail to our own dear island, যেই মুহূর্তে স্প্রিং অর্থাৎ বসন্তকাল আবার আসতো, শীতের পরেই বসন্ত আসে, বসন্তকাল আসতো, বরফ টরফ গলে যেত, তারপরেই ওরা আবার কি করতো, এই দ্বীপভূমিতে ফিরে আসতো। তাহলে শীতকালে যখন সমুদ্র জমে যেত, চারপাশটা জমে যেত, জাহাজ টাহাজ অত আসতো না, মানুষজন অত আসতো না, সেই রকম সময়গুলোতে কি হতো, ওরা দূরে কোনো, যেখানে ধরো অনেকটাই দূরে, যেখানে হয়তো কোনো মেইনল্যান্ড আছে, যেখানে গাছ ফাছ আছে, বাড়ি আছে, এরকম জায়গাগুলোতে প্রচুর মানুষজন আছে যারা রয়েছে, সেরকম জায়গাতে ওরা কি করতো, এখান থেকে কোনো একটা নৌকা নিয়ে বা কোনো কিছুতে করে ওরা কিন্তু সেদিকে চলে যেত। এবার এইখানে ওরা কি করতো, ওই মেইনল্যান্ডে গিয়ে পড়ে ওরা শীতকালটা কাটাতো, এবং বছরের বাকি সময়টা আবার ফিরে আসতো, এবং ফিরে এসে পরে তারা কি করতো, তারা এই দ্বীপভূমির মধ্যে যেখানে লাইট হাউসটা আছে সেখানে ওরা কাটাতো। As soon as spring comes back, we sail to our own dear island, যেই মুহূর্তে বসন্ত আসতো তখনই তারা আবার ওদের প্রিয় যে দ্বীপভূমি সেই দ্বীপে ওরা ফিরে আসতো। The funny part used to be that people always pitied us when the time came for us to return. এবং সব থেকে মজার ঘটনা কি ছিল, মজার ঘটনা যেটা হতো, যে মানে যেটা ওদের কাছে মজা লাগতো, সেটা হচ্ছে যে যখনই ওদের মেনল্যান্ডে ফেরার টাইম হয়ে যেত, যখনই ওরা মেনল্যান্ড থেকে এই দ্বীপে ফিরে আসতো, সেই রকম সময়গুলোতে মানুষজন ওদেরকে নিয়ে অত্যন্ত দুঃখ করতো। পিটি মানে দুঃখ করা, তো করুণা করা। কেন তাদেরকে নিয়ে দুঃখ করতো? দিয়ে সেড, তারা বলতো, we must be so lonesome over there. আমরা যখন আবার মেনল্যান্ড থেকে দ্বীপে ফিরে যাচ্ছি, তখন দ্বীপে গিয়ে পড়ে আমরা কি হচ্ছি, আবার লোনসাম বলতে আমরা আবার ওখানে নাকি একা হয়ে যাব। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, এবং আমাদের আশেপাশে কিন্তু আর কোনো বাচ্চা থাকবে না, এই দুটো ভাই বোন
শুধু লেখিকা যিনি আই বলে বলছেন, এবং আরেকজন যে এখানে ক্লড বলে যে ওর যে ভাই আছে, সেই দুজন ছাড়া আর কোনো বাচ্চা কিন্তু ওখানে থাকবে না। অফকোর্স, নিশ্চয়ই, ক্লড অ্যান্ড আই would have liked to have some to play with us. ক্লড এবং আমি অবশ্যই চাইতাম যে আমাদের সাথে খেলা করার জন্য কোনো সঙ্গী থাকুক, সাথী থাকুক। It is hard to run pirate caves and things like that with only two. দুজন মিলে পাইরেট বলতে জলদস্যুদের গুহা, তো পাইরেট কেভ এবং অন্যান্য জিনিসপত্র যেগুলো আছে, খেলার জিনিসপত্র, সেই সমস্ত কিছুকে ম্যানেজ করাটা ওদের পক্ষে খুব ডিফিকাল্ট হতো, কষ্টকর হতো। এবার জলদস্যুদের গুহা বলতে মোটামুটিভাবে যারা সমুদ্রের ধারে থাকে, বা যারা যখন গল্প টল্প পড়ি, আমরা দেখবে জলদস্যুদের গল্প পড়তে ভালোবাসি, একটা বেশ ফ্যান্টাসি একটা ওয়ার্ল্ড তৈরি হয় জলদস্যুদের নিয়ে। প্রচুর সিনেমা আছে, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান যেরকম সিনেমা আছে, জ্যাক স্প্যারো সেখানে খুব বিখ্যাত জলদস্যু, এবং তারা কিন্তু আউটল, কিন্তু তাও তাদের প্রতি আমাদের কি থাকে, একটা সিম্পাথি কিন্তু ওখানে কাজ করে। তো এই জলদস্যুরা যেহেতু প্রচুর অ্যাডভেঞ্চার করতো ইত্যাদি এই সমস্ত, তো সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের গেটাবে। এবার সেখানে তারা জিনিস কোথাও থেকে নিয়ে আসতো, চুরি ডাকাতি করে হোক, যেমন করে হোক, লুট করে নিয়ে আসতো, তারপর সেগুলোকে কোথায় রাখতো, কোনো একটা নির্জন দ্বীপে, কোনো একটা গুহার মধ্যে তারা গিয়ে পড়ে লুকিয়ে রাখতো, এবং কোথাও মাটিতে পুঁতে রাখতো, এবং পরবর্তী ক্ষেত্রে যখন আবার সময় হতো তারা ওখান থেকে গিয়ে পড়ে হয়তো বের করে আনতো। আমরা এ ধরনের গল্প আরও দেখেছি। তোমরা দেখবে যে আলিবাবা 40 চোরের যে গল্প আছে, সেই গল্পগুলোতেও তোমরা দেখবে এরকম একটা গুহা আছে, আলিবাবা লুকিয়ে লুকিয়ে জঙ্গলের মধ্যে থেকে দেখছে যে 40টা চোর আসছে। তারা যখন বলছে যে চিচিং ভাপ বলে চিৎকার করে উঠছে, সঙ্গে সঙ্গে পাহাড়ের একটা দরজা খুলে যাচ্ছে, গুহার মুখ ওপেন হচ্ছে, তার ভিতরে চোরেরা ঢুকে যাচ্ছে, জিনিসপত্র তাদের সম্পত্তিগুলো রেখে আবার তারা বেরিয়ে চলে আসছে। তো এরকম ধরনের ঘটনা আমরা গল্পে প্রচুর পাই। এবার পেলে পরে কি হয়, একটা ইমাজিনারি জায়গা আমাদের মধ্যে তৈরি হয়, আমাদের মাথার মধ্যে একটা কল্পনার জগতও এগুলো নিয়ে তৈরি হয়। তো এখানে আমরা আশা করছি যে সত্যি সত্যি নিশ্চয়ই পাইরেটদের গুহা ওখানে ছিল না, কিন্তু যেহেতু পাহাড়, যেহেতু একটা আইল্যান্ড এরকম রয়েছে, সেখানে কিছু গুহা, কিছু গাছপাতা, বালির চড়া ইত্যাদি এই সমস্তগুলো থাকছে। তো সেখানে বাচ্চারা খেলার জন্য নিজেরাই কোনো গুহা আবিষ্কার করছে, সেটাকে নিজেদের গুহা বলছে, পাইরেটস কেভ বলছে ইত্যাদি, বা এই ধরনের আরও বিভিন্ন খেলা তারা খেলছে। তো এবং ওদের ক্ষেত্রে যেটা ওরা বলছে যে আমাদের পক্ষে এই পাইরেট কেভ বা অন্যান্য জিনিসগুলো ম্যানেজ করা কঠিন হতো বলতে দুজনে যে খেলতে পারতো না বা একজনে যে খেলতে পারবে না এটা কিন্তু নয়। প্রথমেই যেটা বলেছিলাম সেটা হচ্ছে সম্পর্কের কথা। আমরা হলো মানুষ সেটা হচ্ছে যে মানুষ কিন্তু সবসময় একটা সমাজবদ্ধ জীব, সমাজের মধ্যে তারা সবসময় একে অপরকে আঁকড়ে ধরে তারা কিন্তু বাঁচে। এবার আমরা সবসময়তেই কি চাই, আমরা সবসময়তেই চাই যে কেউ আমার সাথে থাকুক, আমাদের সাথে সময় কাটাক, আমরা তাদের সাথে থাকি, আমরা তাদের সাথে সময় কাটাই, সেটা যেমনভাবেই কাটায় না কেন। এরকম ভাবনা চিন্তার জায়গা থেকে কি হয়, যেটা হয় সেটা হচ্ছে যে আরও একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা শেয়ার করতে শিখি। শেয়ার করা বলতে যেটা আমার কাছে আছে সেই জিনিসটা আরেকজনের সাথে আরেকটু ভাগাভাগি করে নেওয়া। এবং এই শেয়ারিং যখনই আসে, এই শেয়ারিংটা যদি সুখের হয় তাহলে সুখটা আমাদেরকে অনেক বাড়িয়ে দেয়, যদি দুঃখের হয় দুঃখটা অনেক কমিয়ে দেয়। এবং শেয়ারিংটা এই জন্য আমাদের জীবনে, আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার এরা তো ছোট বাচ্চা, এত বোঝে না, তো এদের কাছে শেয়ারিং যে জিনিসটা সেটা হচ্ছে ওদের কাছে পজিশনে কিছু আছে, অর্থাৎ ওদের কাছে একটা পাইরেটস কেভ আছে, ওদের কাছে আরও কিছু হিডেন ট্রেজার্স আছে, ওদের কাছে আরও ছোট ছোট জিনিসপত্র, বড় বড় জিনিসপত্র আছে, যেগুলোকে ওরা অনেক কিছু বানিয়েছে। কোনোটাকে হয়তো দৈত্য, কোনোটাকে দস্যু, কোনোটাকে ডাইনোসর, এরকম কিছু একটা বানিয়েছে, সেগুলো নিয়ে ওরা খেলছে, মজা করছে। এবং এটা কে জানছে? এটা জানছে ওরা দুজনে, অন্য বাচ্চারা আর জানছে না, অন্য বাচ্চারা এই মজা পাচ্ছে না। যদি মজাটা অন্য বাচ্চাদের সাথে ভাগ করা যেত তাহলে কি হতো, তাহলে এই ভাগ করার ফলে মজাটার পরিমাণ অনেক বেশি হতো। এবং আমরা কিন্তু এটাই চাই। যেমন ধরো তোমার কাছে এখন লকডাউন চলছে, লকডাউনের সময় আমরা সবাই বাড়িতে বন্দি হয়ে আছি। এই মুহূর্তে তোমার কাছে যদি খুব সুন্দর একটা ড্রেস থাকে, সেই ড্রেসটা ভ্যালু কি? সেই ড্রেসটা খেয়াল করে দেখো, তোমার কাছে খুব বেশি ভ্যালু নেই। কারণ হচ্ছে তুমি ওটা পরে খাচ্ছ না, ঘুমাচ্ছ না,
ঘরের ভেতরে পরে ঘুরে বেড়াচ্ছ না, অথচ তোমার কাছে খুব সুন্দর একটা ফ্যান্সি ড্রেস আছে। কিন্তু এটাই যদি কোনো উৎসব হয়, কোনো আনন্দের সময় হয়, তুমি কিন্তু ওই ড্রেসটা পরবে, বাইরে যাবে, 5 জন তোমাকে বলবে যে বাহ কি সুন্দর লাগছে। এই যে জিনিসটা, এই যে রিকগনিশনটা, এই রিকগনিশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস, টু মেক আস সামথিং ইম্পর্টেন্ট। আমরাও যে গুরুত্বপূর্ণ, আমাদেরও যে অন্যের কাছে গুরুত্ব আছে, আমরাও যে অন্যদের মতো এবং অন্যদের মতো হয়েও তাদের থেকে কিছুটা আলাদা, এই যে সেন্সটা, এই যে ফিলিংসটা, এটা কিন্তু এই জিনিসগুলোই আমাদেরকে দেয়। ওদের কাছে জিনিসগুলো আছে, সমস্ত আছে, এবং যে কোনো বাচ্চা উইল লাভ দিস থিং, কারণ এই জিনিসগুলোই ওরা চাইবে। কিন্তু এটা ভোগ করছে কারা? ওরা দুজন করছে। অন্যদের সাথে যদি শেয়ার করতো তাহলে ওদের কিন্তু যে স্বীকৃতির জায়গা, রিকগনিশনের জায়গা অন্য বাচ্চাদের কাছে, সেই জায়গাটা কিন্তু অনেক 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 বেশি হয়ে যেত এবং আনন্দটাও অনেক বেশি ডাবল হতো। তো সেটার কথাই কিন্তু ওরা এখানে ধরছে বা বলছে। বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কিন্তু তার সাথে আরেকটা ব্যাপারও ছিল, সেটা হচ্ছে ওরা যখন মেইনল্যান্ডে থাকতো, যে লোকগুলো ওদেরকে দেখে দুঃখ পাচ্ছে, বাচ্চাগুলো দুঃখ পাচ্ছে, তোরা চলে যাবি, তোদের সাথে কে খেলবে ওখানে, তোদের তো কি কষ্ট রে, আহা হা, এরকম করে যারা দুঃখ করছে, তাদের সাথে ওরা যখন থাকতো, খেলতো, যাই করতো, বাচ্চা অনেকগুলো একসাথে হলে পরে আমরা দেখেছি তারা নিজের মধ্যে চাচামেচি করে, ঝগড়া করে, এই সমস্ত কাজগুলো করে। তো সেটাই ওরা ওখানে করতো। এবার সেই ঝগড়াঝাটি ওদের সাথে হতো। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। তো এরপরে এই এর মনে হচ্ছে কি যে স্টোরি টেলার, তার কিন্তু কি মনে হচ্ছে, তার মনে হচ্ছে যে বাবা এর থেকে বরঞ্চ ভালো হয়েছে ওই ছেলেপিলেগুলো এখানে নেই, শান্তিতে আছি দ্বীপটাতে। না হলে পরে এখানে যখন ওরা আসতো, খেলতো, বেড়াতো, ঘুরতো, সবই ঠিক করতো, কিন্তু ওরা যখন ঝগড়াঝাটি করতো, চাচামেচি করতো, সেটাও একটা অশান্তির পরিবেশ হতো। এই ব্যাপারটা, ভালো লাগার ব্যাপারটা হয়তো কিছুদিনের মধ্যে চলে যেত। তো তার থেকে এটা ভালো যে আমি ওখানে যাচ্ছি, উইন্টারে থাকছি, আবার এখানে আসছি, বাকি সময়টা এখানে নিজের মতো করে শান্তিতে থাকছি। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল, এবং আমরা দুজন কিন্তু কখনো নিজেদের মধ্যে ঝগড়া করিনি। টু বি শিওর ফাদার didn't seem to have any relations except us, এবং আমরা নিশ্চিত করে বলতে পারি ফাদার didn't seem to have any relations except us। আমরা খুব নিশ্চিত করে কি বলতে পারি, আমাদের এই দুজন ছাড়া বাবার কাছে কিন্তু অন্য কোনো রিলেটিভ নেই, বাবার কিন্তু অন্য কারোর সাথে আর কোনো সম্পর্ক নেই। এবং এটাও কিন্তু যথেষ্ট বাচ্চাগুলোকে অবাক করতো যে অন্যান্য তারা যখন অন্য বাচ্চাদেরকে দেখছে, তাদের বাড়িতে বাবা মা রয়েছে, তার সাথে আরও দাদু দিদা, বিভিন্ন জন, আঙ্কেল আন্টি, মামা মামি, এরা সবাই যখন আসছে, দেখা করছে, হই হই করছে, কিন্তু ওদের সাথে কেউ নেই। মানে এখানেও নেই, শুধু নয়, মেইনল্যান্ডে গেলেও ওদের সাথে কেউ নেই, আত্মীয় স্বজন বলে, পরিজন বলে ওদের কিন্তু কেউ নেই। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি, এবং এটাই ওদের দুজনকে খুব পাজল করতো। পাজল বলতে যে ওরা খুব কনফিউজড হতো, এটা নিয়ে অবাক হয়ে যেত যে এটা কি, মানে কেন এরকম হচ্ছে। এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস। মেইনল্যান্ডে যারা থাকে, যেখানে ওরা শীতের সময় থাকতে যায়, সেখানে কিন্তু সবারই কোনো না কোনো মানুষের সাথে সম্পর্ক রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে। ওয়াই হ্যাডেন্ট উই, কেন আমাদের সাথে কেউ থাকে না, কেন আমাদের কোনো আত্মীয় স্বজন নেই? ওয়াজ ইট বিকজ উই লিভ অন অ্যান আইল্যান্ড? এটা কি এই কারণে যে আমরা একটা আইল্যান্ডে থাকি, আমরা একটা দ্বীপভূমিতে থাকি, আলাদা থাকি, সবার থেকে অন্য জায়গায় থাকি, অন্য একটা জগতে থাকি, এই জন্য কি কেউ আমাদের সাথে সম্পর্ক রাখেনি? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস। আমরা প্রায়শই ভাবতাম যে আমাদের যদি কি ভালো হতো যে আমাদের সাথে যদি আঙ্কেল থাকতো, আন্টি থাকতো, তাদের ছেলে মেয়েরা থাকতো, আমরা কত মজা করতাম, হই হুল্লোড় করতাম, খাওয়া দাওয়া করতাম, গল্প করতাম, বেড়াতে যেতাম, কত কিছু করতে পারতাম, কিন্তু আমাদের কাছে তো কেউ নেই। He said it all, once we asked father about it. একদিন আমরা বাবাকে এই বিষয়ে জিজ্ঞেস করেছিলাম, but he looked so sorrowful that we wished we hadn't. আমরা বাবাকে একবার জিজ্ঞেস করেছিলাম যে বাবা, কেন আমাদের কেউ নেই, কেন আমাদের কোনো আত্মীয় স্বজন নেই, কিন্তু সেটাতে আমরা দেখলাম কি যে জিজ্ঞেস করার থেকে না করলেই বোধহয় ভালো হতো, কারণ
এটা জিজ্ঞেস করার পরই বাবা অত্যন্ত দুঃখী হয়ে পড়েছিলেন, খুব মন খারাপ হয়ে গেছিল তার। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট। তিনি বললেন যে এটা সবটাই তার জন্য ঘটেছে, সব তার দোষে ঘটেছে। তাদের সাথে যে কেউ থাকে না, তাদের সাথে যে কেউ নেই, এই সবটাই কিন্তু তার বাবার দোষে হয়েছে। ক্লড অ্যান্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মেন্ট। ক্লড এবং আমি কিন্তু বুঝতে পারলাম না যে কি ঘটনা ঘটেছিল, কেন ঘটেছিল, এবং বাবা কেন হঠাৎ করে এরকম একটা মন্তব্য করলেন। তাদের পক্ষে বোঝা সম্ভব নয়, কারণ বাবা কখনো নিশ্চয়ই তাদেরকে বলেনি, আমরাও এখনো জানি না যে কি ঘটেছিল কি ঘটেনি। এবং যেটাই ওদের, কিন্তু ওরা যখন দেখলো যে বাবা দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে এই প্রশ্নটা করাতে, তখন ওরা কিন্তু আর এই প্রশ্নটা নিয়ে আগে এগোলো না। তো তাহলে পরে আমরা এখানে ফার্স্ট পার্টটা আমরা শেষ করলাম। আমরা আজকে এই ফার্স্ট পার্টটাতেই থাকবো। পরের দিনকে আবার আমরা নিশ্চয়ই সেকেন্ড পার্টে যাব এবং সেখানে গল্পটা আস্তে আস্তে এগোবে। তো এখানে যেটা আমরা আমাদের মূল যে জায়গাটা দেখলাম সেটা হচ্ছে যে দুটো বাচ্চা, তারা একটা দ্বীপভূমিতে থাকে, তারা সেখান থেকে মেনল্যান্ডে উইন্টারে চলে যায়, আবার বাকি সময়টা বছরে দ্বীপভূমিতে ফিরে আসে। তার একটা কারণ হচ্ছে বাবা যেহেতু লাইট হাউসে চাকরি করে, বাবা সেখানে ওদের ওই সাথে ওরা থাকে এবং ওদের কোনো আত্মীয় স্বজন নেই, তো ওরা যে আর কারোর কাছে থাকবে, তো ওদেরকে বাবার সাথে এসে লাইট হাউসে থাকতে হয়। তো এটা একটা। আর দুই হচ্ছে যে ওদের কাছে, বাচ্চাগুলোর কাছে কিন্তু কোনো আত্মীয় স্বজন কেউ নেই এবং দে ক্রেভড ফর ইট। তার কারণ, এবং তারা কিন্তু খুব চায় যে তাদেরও কোনো অন্যান্য বাচ্চা যারা আছে, তাদের যেরকম আত্মীয় স্বজন আছে, বাড়ির লোকজন আছে, আরও অন্যান্য লোকজন আছে, তাদেরও যেন সেরকম কিন্সম্যান কেউ না কেউ থাকে। কিন্তু সেটা ওদের কাছে নেই, এটা ওদেরকে কষ্ট দেয়। এই কষ্টটা যখন বাবার কাছে শেয়ার করতে গেল, বাবাও দেখা গেল যে আরও কষ্ট পেল। তো আজকে এই পর্যন্ত, কিন্তু এখনই শেষ নয়। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আর কয়েকটা জিনিস আমি একটু ধরিয়ে দেবো। সেটা হচ্ছে এখানে আমরা দেখো এই যে 39, পেজ নাম্বার 39, পেজ নাম্বার 39-এর একদম ফার্স্ট লাইনে শেষের দিকটাতে দেখো যেটা আছে, দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি। এখানে একটা শব্দ আমরা পাচ্ছি, সেই শব্দটা কি? শব্দটা হচ্ছে ইউজড টু। এই যে ইউজ টু শব্দটা, এটার ব্যবহারটা একটু দেখে নেওয়া যায়। ইউজ টু কখন আসে? ইউজ টু বলতে যখন অতীতের কোনো একটা অভ্যেস, যেটা রেগুলার চলতো, নিত্য চলতো, প্রত্যেক দিনের কোনো একটা অভ্যেস যখন বোঝাতো, সে বোঝায়, তখন কিন্তু আমরা কি করি? এই ইউজ টু শব্দটা ব্যবহার করি। এবং এই ইউজ টু ব্যবহার করার একটা রুলস আছে, সেটা হচ্ছে যখন আমরা ইউজ টু ব্যবহার করব, ইউজ টু এর সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে ইউজ টু এর পরে একটা ভার্ব আসবে, এবং ভার্বটা কি ফর্মে থাকবে? ভার্বটা থাকবে প্রেজেন্ট টেন্সের সিম্পল ফর্মে থাকবে। ঠিক আছে, তো এটা থাকবে। আর এবার যদি আমরা এর আরেকটু ব্যবহার দেখে নাও যে দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি। এবার যদি আরেকটু দেখি তাহলে পরে আরেকটা উদাহরণ নিয়ে নিই। সেটা যেমন ধরো, মাই গ্র্যান্ডমাদার। used to read Gita every day. My grandmother used to read Gita every day. যেটা আমরা বলছিলাম যে যখন আমরা ইউজ টু এটা ব্যবহার করছি, তখন দেখো ইউজ টু যে বললাম, ইউজ টু পরে কি আসবে? ভার্ব আসবে, প্রেজেন্ট সিম্পল আসবে। দেখো ইউজ টু রিড, ঠিক আছে, তো ভার্বের সিম্পল ফর্মটাই এখানে কিন্তু ব্যবহার হবে। এবং ইউজ টু বলতে কিন্তু বারবার বলছি, সেটা হচ্ছে অতীতের অভ্যেস, যেটা নিত্য নৈমিত্তিক করতো, রেগুলার করতো, সেরকমই একটা কিন্তু
অভ্যেস বোঝানোর জন্য এই ইউজ টু ব্যবহার হবে। এবার তাহলে পরে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে তাহলে রেগুলারের অভ্যেস ইউজ টু আসতে পারে, কিন্তু যদি তাহলে পরে মাঝে মাঝে কোনো অভ্যেস বোঝায়, তাহলে পরে মাঝে মাঝে কোনো একটা ঘটনা ঘটতো, মাঝে মাঝে কিছু একটা করতো, এরকম যদি বোঝায় তাহলে পরে কি হবে, সেরকম ক্ষেত্রে কিন্তু কখনো ইউজ টু ব্যবহার করবে না, সেখানে কি ব্যবহার করবে, উড ব্যবহার করবে। আমরা কি ব্যবহার করব বললাম, উড। এই উডের সাথে কি যুক্ত হবে, এই যখন আমরা উড ব্যবহার করব, উডের সাথে যে ভার্বটা যুক্ত হবে সেটা প্রিন্সিপাল ভার্ব। এবং সেটাও কি থাকবে, প্রিন্সিপাল ভার্ব হবে, এবং সেটাও প্রেজেন্ট ফর্মে থাকবে। যেমন এখানে প্রেজেন্ট ফর্মে ছিল, জাস্ট ওরকমই প্রেজেন্ট ফর্মে থাকবে। এবারে তাহলে উদাহরণ একটা নিয়ে নেওয়া যাক। উদাহরণ যে এটাকেই আমরা কিন্তু কি করতে পারি, উদাহরণ হিসাবে দেখতে পারি। এখানে আমরা কিন্তু বলতে পারি মাই গ্র্যান্ডমাদার would read গীতা। যদি এটা বলি, এখানে খেয়াল করে দেখো, যখনই এটা বললাম উড রিড গীতা, এবার এই দুটো উদাহরণে খেয়াল করে দেখো, দুটো উদাহরণের মধ্যে কি বোঝাচ্ছে, ইউজ টু যখন বোঝাচ্ছে এটা কিন্তু প্রত্যেক দিনের একটা অভ্যেস বোঝাচ্ছে, অর্থাৎ প্রত্যেক দিন গীতা পড়ার অভ্যেসটা ওনার ছিল। আর যখন মাই গ্র্যান্ডমাদার উড রিড দ্য গীতা যখন বলবো, সেরকম সময়তে কি হবে, এটা কিন্তু প্রত্যেক দিনের অভ্যেস আর বোঝাবে না, তিনি পড়তেন, রেগুলার না পড়লেও তিনি পড়তেন, মাঝে মধ্যে পড়তেন, কখনো কখনো পড়তেন, এরকম একটা জিনিস বোঝাবে। তো এই ব্যবহারগুলো আমরা দেখলাম। আরেকটা যেটা হচ্ছে যে আরেকটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে এখানে আগের পেজে যদি চলে যাও, 3 নাম্বার প্যারাগ্রাফে দেখো, 3 নাম্বার প্যারাগ্রাফের লাস্ট যে লাইনটা আছে, সেই লাস্ট লাইনে দেখো যে সেন্টেন্সটা আছে, অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, পেয়েছো নিশ্চয়ই, অ্যাজ সুন অ্যাজ। তো শব্দটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। আশা করি এটা তোমাদের মোটামুটি লেখা হয়ে গেছে, দেখা হয়ে গেছে। আমি জাস্ট এটাকে মুছছি। যদি দেখা যায় যে এটা লিখে উঠতে পারোনি, তাহলে যেটা করবে, স্ক্রিনে যখন দেখবে, দেখতে দেখতে স্ক্রিনটা কিছুক্ষণের জন্য পজ করে দেবে। পজ করলে স্ক্রিনের মধ্যে লেখাটা থাকবে, এবং ওই লেখাটাকে সেক্ষেত্রে নোট করতে আবার সুবিধা হবে। তো অ্যাজ সুন অ্যাজ, as soon as, এবার এটার ব্যবহার আমরা দেখব। as soon as এটা কিন্তু কি করবে, এটা হচ্ছে একটা কনজাংশন। ছোটবেলায় অনেক পড়েছো এগুলো, আর নতুন করে আমি কনজাংশন সময়ও কম, ব্যাখ্যা করছি না, এই ব্যবহারটা এবার দেখছি। সেটা হচ্ছে যে যখন কোনো ঘটনা ঘটার ঠিক পরবর্তী ক্ষেত্রে আরেকটা ঘটনা ঘটছে, তখন সেটা অ্যাজ সুন অ্যাজ দিয়ে আমরা ব্যাখ্যা করছি। যেমন ধরো, যদি একটা উদাহরণ নিই, আচ্ছা, উদাহরণ নেওয়ার আগে যেটা আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে যে যখন আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে কাজ করব, সে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করার পর অ্যাজ সুন অ্যাজ এর পরে কিন্তু আমরা কখনো ফিউচার টেন্স ব্যবহার করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে যে টেন্সের প্রেজেন্ট সিম্পল ফর্মটা ব্যবহার করব, ফিউচার টেন্স কিন্তু আমরা ব্যবহার করব না অ্যাজ সুন অ্যাজ এর পরে। এটা কিন্তু
কিপ ইট ইন ইউর মাইন্ড, মাথার মধ্যে কিন্তু রেখে দাও। একটা উদাহরণ না, তাহলে পরিষ্কার হয়। I shall call you as soon as I get home। যখন আমরা ফিউচার টেন্স ব্যবহার করব সেরকম ক্ষেত্রে কি করব, এরকম ভাবে যদি বলি আই শ্যাল কল ইউ অ্যাজ সুন অ্যাজ আই গেট হোম, আমি তোমাকে বাড়ি ফিরেই তোমাকে কি করব, আমি কল করব, মানে ফোন করব। এবার খেয়াল করে দেখো, এখানে যদি আই এরকম যদি করতাম, আই শ্যাল কল ইউ অ্যাজ সুন অ্যাজ আই শ্যাল গেট হোম, তাহলে পরে এইটা যদি আমি করতাম তাহলে কি হতো, এটা ঠিক হতো না, এই শ্যাল এটা আসবে না, এখানে কিন্তু গেট হোম এরকম ভাবে প্রেজেন্ট ফর্মটাই ব্যবহার করতে হবে। ফিউচারটা কোথায় আসবে, এখানে শুরুতেই কিন্তু ফিউচারটা আসবে। এইবারে আরেকটা ব্যবহার দেখে নিই, সেটা হচ্ছে যে এটা তো হলো ফিউচার টেন্সের কথা। এবার যদি আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে দেখি, তাহলে পাস্ট টেন্সের ক্ষেত্রে কি করব, যে সেক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ এর সাথে সিম্পল পাস্ট টেন্স অথবা পাস্ট পারফেক্ট ব্যবহার করব। কি বললাম, সিম্পল পাস্ট টেন্স আর পাস্ট পারফেক্ট, এই দুটো আমরা ব্যবহার করতে পারবো। ওকে, দেখে নেওয়া যাক উদাহরণ। As soon as she got out of the bed, the stopped ringing। As soon as she got out of the bed, the telephone stopped ringing। যে মুহূর্তে সে বিছানা ছেড়ে উঠলো, টেলিফোনটা বন্ধ হয়ে গেল। একটা এমনি দিনের একটা ঘটনা উদাহরণ হিসাবে। এবার as soon as she got out of bed, the telephone stopped ringing, এখানে খেয়াল করে দেখো যে as soon as যখন আমরা ব্যবহার করছি, আমরা যে টেন্সটা ব্যবহার করছি এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্স, গেটের পাস্ট টেন্স গট, তো সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করছি আমরা, কিন্তু এখানে ফিউচার টেন্সের মতো ব্যাপারটা হচ্ছে না, এখানে জাস্ট সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করছি। আরেকটা যেটা পারফেক্ট, as soon as she had gone he started eating the cake। এখানে দেখো বললাম as soon as she had gone he started eating the cake, অর্থাৎ যে মুহূর্তে সে বাড়ি থেকে বেরিয়ে গেল, একজন কে এসেছিল বাড়িতে, যে বেরিয়ে গেল, he started eating the cake, সে তারপরে পরে সে কেকটা বের করে খেতে শুরু করে দিল, মানে যখন ছিল তখন খায়নি।
তো খেলে ভাগ দিতে হতো, কেকের ভাগ দেওয়া চট করে যায় না। তো সেখানে আমরা উদাহরণ হিসেবে এরকম যখন দেখছি তখন এটা দেখে নাও, অ্যাজ সুন অ্যাজ শি হ্যাড গান যখন বলছি, তাহলে যেটা বললাম যে যখন অ্যাজ সুন অ্যাজ আমরা ব্যবহার করব, অ্যাজ সুন অ্যাজ যখন আমরা ব্যবহার করব, সেই ব্যবহার করার সময়তে আমরা কি করব, যদি পাস্ট টেন্সে থাকি, পাস্ট টেন্সে থাকলে আমরা সিম্পল পাস্ট অথবা পাস্ট পারফেক্ট ব্যবহার করব, পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। ফিউচার টেন্সের ক্ষেত্রে কি করব, ফিউচার টেন্সের ক্ষেত্রে একটাই ফিউচার টেন্সের শব্দ আসবে এবং সেটাও অ্যাজ সুন অ্যাজ এর আগেই আসবে। অ্যাজ সুন অ্যাজ এর পরে কিন্তু কখনোই ফিউচার টেন্সের কোনো শব্দ আসবে না। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ এর পরে হয় সিম্পল পাস্ট হবে অথবা পাস্ট পারফেক্ট হবে। ওকে, তো আজকের মতো এটুকুই আমাদের লেসন, এটা পার্ট 1। তোমরা এটা তৈরি করো, আই হোপ যে খুব তাড়াতাড়ির মধ্যে কি করব, আবার আরও অন্যান্য ক্লাসগুলো আছে সেগুলো বানাতে হবে। তো তার মধ্যেই আবার কি করব, আমরা আরেকদিন বসে যাব, আরেকদিন করব। ঠিক আছে, আজকের মতো টাটা, সিও, ভালো থাকবে, বাড়িতে থাকবে, সাবধানে থাকবে।